নমস্কার। গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর গল্প শরীর। 1। সন্ধ্যায় মেয়েটি একটা রূপালি ফিয়াট চালিয়ে গড়িয়াহাটার মোড়ে আসে। গাড়িটা বুলেভার্ডে রাখে ও বাঁ দিকের ফুটপাতে এসে দাঁড়ায়। উল্টো দিকে বাজারের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। একটি যুবক চালায়। ছেলেটি গাড়ি থেকে নামে না। ছেলেটির চুল এই বয়সেই কাঁচা পাকা। পোশাক ওর সাধারণত সাদাই থাকে। ও গাড়িতে বসে মেয়েটিকে দেখে। মেয়েটি কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলে, রুমাল বের করে ঘাড়টা মোছে, তারপর রাস্তা পেরিয়ে ওর গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ওদিকের কালো গাড়িটাও তখন আস্তে আস্তে সরে যায়। মাঝে মাঝে মেয়েটি কারো সাথেই কথা বলে না। তখন কালো গাড়িটা খুব তাড়াতাড়ি সরে সেখান থেকে চলে যায়। 2। মাঝে মাঝে মেয়েটি বিকেলে রূপালি ফিয়াট চালিয়ে বালিগঞ্জের চায়ের দোকানটার সামনে আসে। তখন কালো গাড়িটা থেকে যুবকটি নেমে আসে। ওরা দুজনেই চায়ের দোকানে ঢোকে। কেউ কারোর সঙ্গে কথা বলে না। কোনো দিন মেয়েটি কোনো ছেলের সঙ্গে কথা বলে। তখন ওই যুবকটি বেরিয়ে যায়। অবশ্য যুবকটি দেখে নেয় যে মেয়েটি রুমাল বের করে ঘাড় মুছল কিনা। প্রায় মেয়েটি কারোর সঙ্গে কথা বলে না। যুবকটি অবশ্য দোকানের মালিকের সঙ্গে কথা বলে, গল্প করে। যুবকটি সাদা পোশাক পরতে কখনোই ভোলে না। 3। মাঝে মাঝে মেয়েটি রূপলি ফিয়াট চালিয়ে দুপুরে পেটোপাড়ার সেই বাড়িটার সামনে যায়। উল্টো দিকের ফুটপাতের ঘা ঘেঁষে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটার সামনের সিটে এক যুবক। সকালে মেয়েটি রূপলো গাড়ি নিয়ে কোথাও বের হয় না, কেননা অনেক বেলা অবধিও ঘুমায়। ওর রাত অনেক রাতে হয়, যখন পথের কুকুর, কান্নিসের বেড়াল সবাই ঘুমিয়ে পড়ে। চাঁদ এবং পথের নিয়ন আলো শুধু বিশ্রাম চায়। কলকাতার পথের গোটা কয়েক মূর্তি শুধু দাঁড়িয়ে থাকে, আর সকলেই ঘুমিয়ে থাকে। শুধু আরশোলা আর ইঁদুরদের কথা বলা গেল না। ডক এলাকার ইঁদুররা এই সময়ে ঘুমন্ত খালাসি বা ভিখিরি পেলে পায়ের গোলারের নিচে থেকে সাবধানে একটু একটু করে মাংস কুড়ে খেয়ে চলে যায়। আর নরমাংস ওদের প্রবল ভালোবাসা। মেয়েটি ফ্ল্যাটে ফিরে আসে 8টা নাগাদ। এসেই বাথরুমে ঢোকে, স্টিম বাথ নেয়। ওকে নিতে হয়, কেননা ওর কাছে কিছুক্ষণ বাদেই যিনি আসেন তিনি যদিও সকলের সব নিবি কে সব নিবি আয় বলে, এক সময়ে যদিও তিনি তার পৈতৃক বাড়ি ঘরদোরের অনেকগুলি দিয়ে দিতেন, তবুও এখনও তিনি একই নামে পরিচিত, নৃপতি। যদিও তিনি সকলের, তবুও গোড়া বিধবা যেমন মুসুর ডাল আর হলুদ ছোনা, নৃপতি ও মেয়েদের চামড়ায় নোংরা থাকলে স্পর্শ করেন না। দিকে দিকে বক্তৃতা, মিটিং করে। এই অসম্মানে মৃত ও সমাধিস্থ আমাদের বাংলার এদিক ওদিক অপরের জন্যে ছুটোছুটি করে
ওর বয়স 60-এর কাছে হলো, তবে এখনও বাপের মতো সবিপুল চেহারা। ওনার বাপ ছিলেন এক ফরাসি জকি। এখানে উনি স্টিম বাথ নিতে ভোলেন না। ওর বয়সে কলকাতায় ওকে অন্তত 15টা মেয়ে সময়ে সময়ে ফ্ল্যাটে রাখতে হয়েছে। প্রতিটি ফ্ল্যাটেই স্টিম বাথের বন্দোবস্ত ওকে করতেই হয়। সাধারণ মানুষ বলে চেঁচানো হচ্ছে এক কথা, কিন্তু কত আর সাধারণ হতে পারেন নিপতি ফরাসি রক্ত আর বাঙালি পরিচয় নিয়ে? ফ্ল্যাটে ফ্ল্যাটে স্টিম বাথ রাখেন আর মেয়ে খুঁজতে সিএমের কাছে যান। সিএমের পুরো নাম বলা যাবে না, তবে একথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে এম কাজের লোক, স্বতঃস্ফূর্ত এই গাণিতিক রাশিফল। নিপতির যদি রক্ষিতা দরকার হয় তাকে ওদের কাছেই যেতে হবে, কেননা নিপতি আবার কুৎসিত মুখ ও সুন্দর দেহর প্রতি প্রবল আসক্তি। এইসব মেয়ে আজকাল হরদম 3য় শ্রেণীতে মেলে। এই মেয়েটার বিশেষত্ব অবশ্য অন্যত্র। এর বাপ মা কোনো এক উপজাতির মানুষ। ওরা দুজনেই একাধিক খুন করে ধরা পড়েছিল, ফাঁসিও হয়ে যায়। ছোট মেয়েটা সরকারি তত্ত্বাবধানে বড় হয়, তারপর স্কুলে পড়ে, কলেজে আসে। ওর মুখ চোখের কথা না বলাই ভালো। এক ধরনের প্রাচীন কর্কশ পাথর দিয়ে যেন মুখটা তার তৈরি হয়েছে। চোখের চাহনি সাধারণত দুর্বোধ্য। মুখে কি এসে যায়? শরীর, ওর শরীর আদিম মানুষদের পূজিতা প্রতিমার মতো, কালো, আদিম, কঠিন, অথচ ভয়ঙ্কর। আর সাহস আর প্রবল বিশ্বস্ততা বোধ, সেই সঙ্গে যা এমকে আকর্ষণ করেছে তা হলো কোনো নীতিনৈতিকতার ধার ধারে না মেয়েটা। মেয়েটি স্নান করে, ভালো কাপড় চোপড় পরে, বেরিয়ে আসে। তারপর ওর দরজায় একটা টোকা পড়ে। সেই যুবকটি আসে, 2টো টোকা পড়ে। এম আসেন। মেয়েটি একটা খাম মাঝে মাঝেই পায় এবং এমের কাছ থেকে খামটা ও লোহার আলমিরায় ফেলে রাখে। তারপর এরা চলে যায়। নিপতি আসেন। মেয়েটির সঙ্গে মাঝে মাঝে উনি নানা উত্তর প্রত্যুত্তর চালান। মেয়েটিই কথাটা তোলে, কেননা প্রায় আজকাল ওর মনে হয় ও ঠিক কাজ করছে না। এই যে আমাকে দিয়ে ওদের ধরাচ্ছে, তুমি যে ওদের চেনো। মেরে ফেলে কেন? ওদের মেরে ফেলাই ভালো। যদি ওরা বুঝতে পারে? তোমাকে টুকরো করে ফেলবে। আমাকে? মেয়েটি চুপ করে যায়, কি যেন ভাবে। নিপতি জিজ্ঞাসা করেন, তোমার সেই তার খবর কি? না। এখনো তাকে ভালোবাসো? মেয়েটি উত্তর দেয় না। নিপতিও একটি বিস্মিত হয়ে তাকে দেখতে থাকে। তুমি আমাদের সাহায্য করো কেন? এম বলেন বলে? হ্যাঁ। কেননা মেয়েটি এমের কাছে কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ। এমের হাতেও বন্দি, নিরুপায়। দোকানে দোকানে চুরি করে বেড়াতো, ধরা পড়ে ওয়ার্নিংও পায়। তারপর অচেনা লোকের সঙ্গে বারে গিয়ে বসতো। সুবিধে পেলেই তাকে সাহায্য করতে গিয়ে পাশটা সরিয়ে নিত। মেয়েটি ধরা পড়ল এক অধ্যাপককে বাঁচাতে গিয়ে। ভদ্রলোককে এখানে দেখে ও অত্যন্ত আঘাত পেয়েছিল, কেননা ওর বাড়িতেই উনি ছাত্রছাত্রীদের ডাকতেন।
নানা রকম কথা বোঝাতেন। ওর বাড়িতেই মেয়েটি যেত অনুপমকে একটু কাছ থেকে দেখতে পাবে বলে, অনুপমের সঙ্গে এক ঘরে থাকতে পাবে বলে। অন্যরা আলোচনা করত, কথা বলতো, বই কাগজ পড়ত, মেয়েটি শুধু অনুপমকেই দেখত। তারপর একদিন অনুপম ওখানে আসা বন্ধ করে দেয়। তারপর একদিন অনুপম ভিআইপি হয়ে গেল। মেয়েটি সেদিন ওকে নিজেকে দিতে গিয়েছিল। অনুপম ওর ওপর খুব সুবিচার করেনি সেদিন, কিন্তু মেয়েটির লজিক দেখে ও অবাক হয়ে গিয়েছিল। মেয়েটি অনুপমকে চায়। এ জগতে কিছু চাইলেই কিছু তো দিতে হয়। মেয়েটি নিজেকে দিতে চেয়েছিল, কারণ ওর আর বিশেষ কিছু ছিল না। অনুপম অবশ্য ওকে কিছুই না বলে ওর জীবন থেকে সরে গিয়েছিল। মেয়েটি সেই সময় কিছুদিন কী করেছিল, কী করেনি, কিছুই বলতে পারে না। কলকাতার পথে পথে উদ্ভ্রান্ত হয়ে ঘুরত। মনে হতো এবার ভুলে গেছে অনুপমকে, আর যন্ত্রণা নেই কোনো। কিন্তু ঘুম ভেঙে গেলে যেই চোখ মেলে তাকাতো, অমনি বুঝতে পারত ব্যথা একই রয়েছে। তারপর ও অন্য জায়গায় যেতে শুরু করলো, অন্য জায়গায় মিশতে শুরু করলো। সে যাই হোক, এই অধ্যাপককে দেখে ওর অনুপমের কথাই মনে পড়েছিল। ওকে বাড়ি পৌঁছে দেবে বলে হাত ধরেছিল। অধ্যাপকের পাশটাও মাটি থেকে তুলে দিতে অধ্যাপক চোর চোর বলে চেঁচাতে থাকলেন। ফলে আবার সেই থানা পুলিশ বাদামি কাগজে আবছা কালিতে ছাপা অনেক ABC ভর্তি করা। এম বললেন, কে তো কি তুমি? বিড়ালছানা যেমন বাড়ি চিনে চিনে ঠিক বাড়ি ফেরে, হাঁসের ছানা যেমন জলে পড়েই সাঁতার কাটে, মেয়েটির জেল পুলিশের প্রতি সেরকম ব্যবহার দেখে এম খুব অবাক হলো। ওকে ভালো করার চেষ্টা করতে লাগলেন বটে, কিন্তু তারপর সহসা নিপতি ওকে দেখতে পেল, যে নিপতির সব কিছুই সকলের, নিজের বলতে শুধু সমাসবেতির ফাঁকে ফাঁকে ফ্ল্যাট, মেয়ে আর স্টিমবাতের গোপন রহস্য। নিপতি যখন ওকে জিজ্ঞাসা করলেন, তুমি এ কাজ করো কেন? মেয়েটি কিছুক্ষণ চেয়ে থাকলো। তারপর এম বললেন বলে এ কথার উত্তরে ঘাড় নাড়ল। তারপরে বলল, তুমি এ কাজ করো কেন? ওদের ভয় পাও বলে? নিপতি যখন ওকে জিজ্ঞাসা করলেন, তুমি এ কাজ করো কেন, মেয়েটি কিছুক্ষণ চেয়ে থাকলো। তারপর এম বলেন বলে এ কথার উত্তর দিল। তারও অনেক পরে বলল, তুমি এ কাজ করো কেন? ওদের ভয় পাও বলে? তোমার লোকেদের দিয়ে, এমের লোকেদের দিয়ে ওদের। নিপতি ওর মুখের উপর নিজের বাঁ হাতের চেটো দিয়ে একটা থাপ্পড় মারলেন। চটাস করে ভোঁতা শব্দ। মেয়েটির ঠোঁট কেটে রক্ত গড়ালো। নিজের রক্ত দেখলে মেয়েটি এখনো মাঝে মাঝে পাগল হয়ে যায়। এটা ওর রক্তের অ্যাটাক। ওর বাপ মাকে ও চোখে দেখেনি, কিন্তু ওর বাপ মা যা তাদের গায়ে কেউ আঘাত করলেই, রক্তপাত ঘটালেই তবেই হেসেটা তুলে নিত। মেয়েটি ওর ঠোঁটের রক্ত পুছল, তারপর বলল,
তোমার ছেলেটা না গিটার বাজায়? ও সেদিন এখানে এসেছিল জানো, জল খেতে। যেন এ ফ্ল্যাট ছাড়া জল খাবার আর জায়গাই নেই কলকাতায়। নিপতি ওকে ডান হাতে টানতে লাগলেন, বাঁ হাতে একটা গ্লাস। দুটো হাতই সমান চলে বলে ওকে সব্যসাচীও বলা হয়। সেদিনের ভোর রাতে মেয়েটির কাছে অনুপম এলো। মেয়েটির কাছে আসবে বলে আসেনি, এসেছিল আশ্রয়ের জন্যে, কিছুক্ষণের জন্যে লুকিয়ে থাকার জায়গা খুঁজতে খুঁজতে। তুই? অনুপমের হাতটা পকেটের দিকে গেল। অভ্যাস মাত্র, নিজেকে বাঁচানো উচিত এই ধারণাবশত ও পকেটে হাত দিল, কিন্তু এখনও ওর হাতের কবজিতে জোর নেই। আমি। মেয়েটি আর অনুপম কিছুক্ষণ মুখোমুখি দাঁড়িয়ে থাকলো। মেয়েটির পোশাক, ঘরের আসবাবপত্র, গ্লাসের ছড়াছড়ি, নিপতির প্রিয় নোংরা ছবির অ্যালবাম কার্পেটের উপরেই পড়েছিল। দেখেও অনুপম কিছু বলল না, শুধু বলল, একলা আছো? হ্যাঁ। আমাকে একটু রাখতে পারবে? কাল চলে যাব। পারবো। কাল আমি তোমাকে পৌঁছে দেব। তুমি পালাচ্ছ তো? আমার গাড়ি আছে। অনুপমকেও নিজের শোবার ঘরে ঢোকালো। তালা বন্ধ করতে বলল ভেতর থেকে। ও বাইরেই বসেই রইল। তারপর এক সময় ঘুমিয়ে পড়ল। এই প্রথম ওর মনে রইল না রূপালি ফিয়ারটা নিয়ে ওর কোথাও যাবার কথা ছিল। দুপুর গড়িয়ে গেল। তারপর এক সময় অতনু এলো। অতনু, এম, আরও লোক, আরও অনেক লোক। সিঁড়িতে বুটের শব্দ শোনা গেল। অনুপম ওকে বলল, কত টাকা পাবি? মেয়েটি কী করলো বলে আপনাদের মনে হয়? সেই রাতে ওর ফ্ল্যাটে নিপতি, এম এদের উন্মত্ত আনন্দের আসর বসেছিল। ও ওদের গুলি করতে পারত, মদে বিষ মিশিয়ে দিতেও পারত। মেয়েটি সেসব কিছুই করেনি। ও বাথরুমের দরজা বন্ধ করেছিল। তারপর একটা শব্দ হয়, নিচে চিৎকার। নিপতি আর এম পাশাপাশি মুখ বাড়িয়ে দেখেছিলেন 8 তলার নিচের ফুটপাতে একটা ভাঙাচোরা আশ্চর্য শরীর পড়ে আছে। শত শত মানুষের চোখের সামনে ওদের পাশাপাশি মুখ জানলার ক্যামেরায় সার্সির ফ্রেমে আটা রইল। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। আজ আমার গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।